जय हिंद जय भारत डियर ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। দেখো আজকে আমরা এসএসসি জিডি 2026 কে টার্গেট রেখে নেতাজি সুভাষ ব্যাচ যে আমাদের স্পেশালি চলছে সেটার আমরা যদি দেখি ভারতের ভূপ্রকৃতি থেকে সেকেন্ড ক্লাস। এর আগে আমাদের অলরেডি ভারতের ভূপ্রকৃতি থেকে ফার্স্ট ক্লাস হয়ে গেছে। তোমরা যদি সেই ক্লাসটি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসটি দেখে নেবে। আজকে আমাদের ভারতের ভূপ্রকৃতি থেকে সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় ক্লাস বলতে পারি। এই ক্লাসে আমরা দেখো এর আগে আমরা ভারতের ভূপ্রকৃতিকে টোটাল 7টি ভাগে ভাগ করেছিলাম। এই 7টি ভাগের মধ্যে প্রথম 3টি ভাগ আমরা অলরেডি কিন্তু কনসেপচুয়াল ক্লাস করে নিয়েছি। সেই 3টি ক্লাস কী কী বা 3টি অংশ কী কী বা ভাগ কী কী, দেখো সেই 3টি ভাগ হলো উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে সমভূমি অঞ্চল এবং মরুভূমি। আজকে আমরা 4 নম্বর ভাগ থেকে 7 নম্বর ভাগ পর্যন্ত পড়ব। যেমন হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, মধ্য ভারতের উচ্চভূমি, সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ। এই 4টি ভাগ প্লাস তার সঙ্গে থাকছে আমাদের গুরুত্বপূর্ণ MCQ। ঠিক আছে, তো বেশি কথা না বলে আজকে ক্লাসটি শুরু করা যাচ্ছে। এবং তোমরা যদি কেউ ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো শুরু করি আজকের এই ক্লাস। দেখো প্রথম যেটা আমরা বললাম যে আজকে আমাদের 4 নম্বর পার্ট হবে বা অংশ হবে। এর আগে অলরেডি আমরা 3টা পার্ট বা অংশ করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমাদের 4 নম্বর পার্ট কী রয়েছে দেখো, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। ঠিক আছে, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, এই যে পেনিনসুলার প্লেটু রিজিয়ন, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে দাক্ষিণাত্যের মানে দক্ষিণ ভারতের যে ডেকান ট্রাপ অঞ্চল রয়েছে সেটা। তো দেখো এই ডেকান ট্রাপ অঞ্চল সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। দেখো কি বলছে, উপদ্বীপীয় মালভূমির মূল ভূখণ্ডটির নাম হচ্ছে দাক্ষিণাত্য মরুভূমি। উপদ্বীপের যে আমাদের এই যে উপদ্বীপের যে অংশটা রয়েছে এটাকে বলা হয় উপদ্বীপ ভারতের। ঠিক আছে, এই অংশটার যে মূল ভূখণ্ড রয়েছে সেটাকে বলা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এবার দেখো কি রয়েছে, উত্তরে বিন্ধ্য পর্বত মানে বিন্ধ্য পর্বত, এই দিকে কি আছে আমাদের, আমরা যদি দেখি বেসিক্যালি এই জায়গার মধ্যে আমাদের বিন্ধ্য পর্বতমালা রয়েছে, দক্ষিণে রয়েছে কন্যাকুমারী, নিচের দিকে আমাদের কন্যাকুমারী রয়েছে এবং পূর্বে রয়েছে পূর্বঘাট পর্বতমালা। আমরা যদি দেখি এই জায়গাটার মধ্যে আমাদের পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি যার অপর নাম, এবং পশ্চিমে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা। আমরা যদি বেসিক্যালি এই জায়গাটার মধ্যে দেখি, এই জায়গাটা রয়েছে আমাদের কি পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি। এর মধ্যবর্তী অংশ দাক্ষিণাত্য মালভূমি বিস্তার। তার মানে এই যে চতুর্দিকে এগুলো থাকলো এবং মাঝখানে যে অংশটা বেঁচে গেল এই অংশটাই হচ্ছে আমাদের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। বোঝা গেল? এবার দেখো কি রয়েছে, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই 4টা রাজ্য এই মালভূমি অঞ্চলে কিন্তু অন্তর্গত, মানে দাক্ষিণাত্য মালভূমির অঞ্চলের অন্তর্গত। বোঝা গেল? নেক্সট দেখো, এই যে দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতি গঠন এখন বৈশিষ্ট্য আমরা দেখব। এই যে দাক্ষিণাত্য মালভূমি দেখলাম কোন অংশটা দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত, এই দাক্ষিণাত্য মালভূমির এখন আমরা বৈশিষ্ট্যটা কিন্তু দেখে নেব, যেটা হচ্ছে ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য। এখানে আমাদের টোটাল 5টা বৈশিষ্ট্য রয়েছে। এই 5টা বৈশিষ্ট্য আমাদের দেখে যেতে হবে, কারণ এই 5টা বৈশিষ্ট্য থেকেও কিন্তু পরীক্ষায় তোমাদের দিয়ে দেয়। ঠিক আছে, যে নিম্নের কোনটি দাক্ষিণাত্য মালভূমির অংশ বিশেষ বা বৈশিষ্ট্য বিশেষ। ঠিক আছে, তো দেখো কি রয়েছে, এই মালভূমিটি ত্রিভুজাকৃতি। আমরা তো দেখেছি যে এই মালভূমিটি এইরকম, তাই না? তার মানে যার 3টা কোণ রয়েছে তাকে আমরা কি বলবো, ত্রিভুজ কিন্তু বলবো। তো এই মালভূমিটি অ্যাকচুয়ালি কি ত্রিভুজাকৃতি এবং 3 দিকে পর্বত বেষ্টিত। 3 দিকে কী রয়েছে, পর্বত বেষ্টিত। উপরে যদি আমরা দেখি বিন্ধ্য পর্বতমালা, পূর্ব দিকে হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বতমালা, তাই তো? এগুলির মধ্যে উত্তরে আছে সাতপুরা বা মহাকাল, বিন্ধ্য পর্বতের মধ্যেই সাতপুরা পর্বতমালা রয়েছে। পশ্চিমে আছে পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি এবং পূর্বে রয়েছে পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি, যেটা বললাম তোমাদের। এরপরে দেখো খ নম্বরে কী রয়েছে, এই অঞ্চলে পৃথিবীর প্রাচীনতম ভূভাগ বা শিল্ড মালভূমির কিন্তু অংশ। এবার দেখো গ নম্বর কী রয়েছে, এই অঞ্চলটি গ্রানাইট এবং নিজ শিলা দ্বারা এছাড়াও আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা কিন্তু গঠিত। এরপরে দেখো ঘ নম্বরে আমাদের কী রয়েছে, এই মালভূমিটি পশ্চিম থেকে পূর্বের দিকে ঢালু এবং উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ ক্রমশ উঁচু। বোঝা গেল? এবার উম নম্বর কী রয়েছে, দেখো এই মালভূমিটির
উত্তর পশ্চিমাংশে লাভা গঠিত ডেকান ট্রাপ অঞ্চল কিন্তু দেখা যায়। আর ডেকান ট্রাপ কথার অর্থ কি? আমরা সকলে জানি ডেকান ট্রাপ কথার অর্থ হচ্ছে ধাপ বা সিঁড়ি। এই মালভূমিটা ধাপে 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 গড়ে উঠেছে। অ্যাকচুয়ালি এক সময় এখানে আগ্নেয়গিরির অগ্নিপত্র ফলে এই লাভা গঠিত মালভূমিটি কিন্তু গঠিত হয়েছে, বা যেটাকে আমরা দাক্ষিণাত্য মালভূমি বলছি। এরপরে দেখো কি রয়েছে, উপদ্বীপীয় মালভূমির আঞ্চলিক শ্রেণীবিভাগ। এই যে মালভূমিটি আছে এর আবার শ্রেণীবিভাগও কিন্তু রয়েছে। দেখো এই মালভূমিটির শ্রেণীবিভাগটা দেখে নেই। এক নম্বরে রয়েছে সাতপুরা মহাকাল পর্বতশ্রেণী। এখানে উত্তর দিকে আমরা যদি দেখি এই মালভূমির উত্তরে রয়েছে সাতপুরা মহাকাল পর্বতশ্রেণী। তো দেখো কি রয়েছে, নর্মদা এবং তাপ্তি নদীর মাঝখানে অবস্থিত সাতপুরা হলো একটি হোস্ট মানে স্তূপ জাতীয় পর্বত। হোস্ট বা স্তূপ জাতীয় পর্বত কাকে বলে? যে পর্বত ধাপে ধাপে সৃষ্টি হয় তাকে আমরা স্তূপ পর্বত বলবো, আর যে পর্বত ভাজে ভাজে সৃষ্টি হবে সেটাকে আমরা ভঙ্গিল পর্বত বলবো, যেমন হিমালয়। তাহলে আমাদের সাতপুরা হয়ে গেল কি? হোস্ট বা স্তূপ জাতীয় পর্বত। এটি কিন্তু পরীক্ষায় আসে। এছাড়াও রয়েছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট কিন্তু হোস্ট জাতীয় পর্বত। এরপরে দেখো কি রয়েছে, সাতপুরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। পরীক্ষায় বারবার আসে। উচ্চতা 1350 মিটার। এরপরে দেখো কি রয়েছে, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। উচ্চতা কিন্তু পরীক্ষায় আসে 1057 কিলোমিটার। ঠিক আছে, সরি কিলোমিটার না, মিটার। তো মহাকাল পর্বত যে রয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, নেক্সট দেখো পশ্চিমঘাট পর্বত শ্রেণী। আমাদের যদি আমরা দেখি তো এইখানে আমাদের রয়েছে কি? পশ্চিমঘাট। এই পশ্চিমঘাট সম্পর্কে একটু আমরা দেখে নিই। দেখো পশ্চিমঘাট পর্বতশ্রেণীর দৈর্ঘ্য প্রায় 1600 কিমি এবং গড় উচ্চতা প্রায় 1200 মিটার। এরপরে দেখো এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কলসুবাই। এখানে আরেকটি উচ্চতম শৃঙ্গ রয়েছে যার নাম হচ্ছে কলসুবাই, যার উচ্চতা 1646 মিটার। এটি আবার কিন্তু মহারাষ্ট্রেরও উচ্চতম শৃঙ্গ। যদি তোমাদের পরীক্ষায় আসে যে মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গের নাম কি, তাহলে হয়ে যাবে কলসুবাই। আর যদি তোমাদের পরীক্ষায় আসে যে পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি, তবু হয়ে যাবে কিন্তু কলসুবাই। এবার দেখো পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি, এটাও কিন্তু পরীক্ষায় আসে, সাহাদ্রি কিন্তু হয়ে যাবে। ওকে, দেখো এই পর্বতের মধ্যে নাসিকের নিকট কি রয়েছে? থলঘাট রয়েছে এবং পুনের নিকট রয়েছে ভোরঘাট। আমরা যদি দেখি এই যে এখানে যদি আমরা দেখি এই জায়গার মধ্যে রয়েছে থলঘাট, নিচে রয়েছে ভোরঘাট, এবং আমরা সবার শেষে যদি দেখি এখানে রয়েছে পালঘাট। মানে পশ্চিমবঙ্গের পর্বতমালার মধ্যেই কিন্তু এখানে 3টা ঘাট রয়েছে, থলঘাট, থলঘাট, ভোরঘাট এবং নিম্নে রয়েছে পালঘাট নিচের দিকে সবার শেষে। এই পার্বত্য অঞ্চলে গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা প্রভৃতি নদী উৎসস্থল। ঠিক আছে, আমরা যদি দেখি বিশেষ করে আমাদের পশ্চিমঘাট পর্বতমালায় কিন্তু এই নদীগুলি উৎপত্তি লাভ করেছে। ওকে, চলো এরপরে আমরা দেখব নীলগিরি পর্বত। আমরা যদি দেখি এই যে এখানে আঁকার চেষ্টা করছি একটু। এবার দেখো এইদিকে রয়েছে আমাদের পূর্বঘাট, এইদিকে রয়েছে আমাদের এইদিকে পূর্বঘাট, এইদিকে আমাদের রয়েছে পশ্চিমঘাট, তাই তো? এই পূর্বঘাট এবং পশ্চিমঘাটকে যুক্ত করেছে কিন্তু নীলগিরি। বোঝা গেল? পূর্বঘাট এবং পশ্চিমঘাটকে যুক্ত করেছে কে? এই নীলগিরি পর্বত। দেখো এখানে দেওয়াই রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালার দক্ষিণে নীলগিরি পর্বত কিন্তু মিলিত হয়েছে। তার মানে আমরা বললাম যে এখানে পশ্চিমঘাট পর্বতমালা আর এখানে পূর্বঘাট পর্বতমালাকে যুক্ত করেছে কে? নীলগিরি। ঠিক আছে, এবার নীলগিরির থেকে পরীক্ষায় কিন্তু আসে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা, যার উচ্চতা 2637 মিটার। ওকে, এবার দেখো নীলগিরির দক্ষিণে রয়েছে পালঘাট গিরিপথ। বোঝা গেল? এবার দেখো নীলগিরির পাদদেশে বিখ্যাত শৈল শহর উটি কিন্তু অবস্থিত। দেখো এই গিরিপথের দক্ষিণে অরণ্য ঢাকা আনাইমালাই রয়েছে এবং আনাইমালাই পর্বতের নাম হচ্ছে উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাইমুদি বা আনাইমুদি। তার মানে এখানে কি রয়েছে? এই যে নীলগিরির দক্ষিণে আবার একটা পাহাড় রয়েছে যেটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের শেষতম পাহাড় আমরা বলতে পারি, যার নাম হচ্ছে আনাইমালাই, এবং আনাইমালাই পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কিন্তু আনাইমুদি। পরীক্ষায় তোমাদের দেয় দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি, তাহলে আনাইমুদি হয়ে যাবে, যার উচ্চতা 2695 মিটার। এটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। বোঝা গেল? এগুলো কিন্তু পরীক্ষা তোমাদের দেয়। এরপরে দেখো কি রয়েছে পূর্বঘাট বা মলয়াদ্রি পর্বতমালা।
কি বললাম, পূর্বঘাট বা মলয়াদ্রি পর্বতমালা দেখো কী রয়েছে, করমণ্ডল উপকূলের প্রায় সমান্তরালে বিচ্ছিন্ন কতগুলি শৈলশিলার সমষ্টি হলো এই পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি। অ্যাকচুয়ালি পূর্বের দিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় পূর্বঘাট, কিন্তু এর অপর আবার নাম রয়েছে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত, কিন্তু এখন পূর্বঘাট পর্বতমালার নাম রয়েছে। বোঝা গেল? তো পূর্বঘাট পর্বতমালার আরেক নাম কি বললাম, মলয়াদ্রি। এবার দেখো এটি ক্ষয়জাত পর্বত, এটি ক্ষয়জাত পর্বত। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা, যার উচ্চতা 1690 মিটার। এরপরে দেখো কি রয়েছে, মহেন্দ্রগিরি, যার উচ্চতা 1501 মিটার। এছাড়া রয়েছে অমরাকোন্ডা, উচ্চতা 1680 মিটার। এগুলি কিন্তু পূর্বঘাটের উল্লেখযোগ্য শৃঙ্গ। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে। বোঝা গেল? পূর্বঘাটের উচ্চতম শৃঙ্গের নাম কি বললাম, জিন্দাগাদা, আর হচ্ছে অমরাকণ্ঠ, আর হচ্ছে মহেন্দ্র কিন্তু উচ্চতম শৃঙ্গ। চলো নেক্সট, এটা গেল আমাদের দাক্ষিণাত্য মালভূমির অংশ বিশেষ প্লাস দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে বললাম। এখন আমরা কি বলবো, মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি। এই যে ভারতের যে মাঝ বরাবর রয়েছে এই মধ্যভাগ, এই মধ্যভাগের মধ্যে যে উচ্চভূমিটা রয়েছে, উচ্চভূমিগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা এখন জেনে নিব। আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত রয়েছে, ঠিক আছে। এবার দেখো কি রয়েছে, দেখো মধ্য ভারতের উচ্চভূমি পশ্চিমে আরাবল্লী, দক্ষিণে নর্মদা নদী এবং দাক্ষিণাত্য মালভূমি, পূর্বে পূর্ব ভারতের উচ্চভূমি এবং উত্তরে উত্তর ভারতের সমভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত উচ্চভূমিকে বলা হয় কিন্তু আমাদের মধ্য ভারতের উচ্চভূমি। বোঝা গেল? পূর্ব ভারতের উচ্চভূমি সমগ্র ঝাড়খণ্ড রাজ্য, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ অংশবিশেষ এই উচ্চভূমি কিন্তু গঠিত হয়েছে। মানে আমাদের যদি আমরা ধরি পশ্চিমবঙ্গেরও কিছু জেলা কিন্তু এই মালভূমির কিন্তু অন্তর্গত, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে পশ্চিমবঙ্গের আমাদের এখানে কি রয়েছে, মালভূমি রয়েছে। এছাড়াও উত্তরাখণ্ড, আমাদের যদি ঝাড়খণ্ডের মধ্যে দেখি, ঝাড়খণ্ডের মধ্যে আমাদের ছোটনাগপুর মালভূমি রয়েছে, তাই তো। তো এগুলো হচ্ছে আমাদের উচ্চভূমি, বিন্ধ্য পর্বত থেকে শুরু করে সাতপুরা পর্বত, ঠিক আছে, বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, এগুলো হচ্ছে আমাদের মধ্য ভারতের উচ্চভূমি। এরপরে যেটা আমরা পড়বো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূল রেখা কাকে বলে, এই যে কোস্টাল প্লেন, সমুদ্রের উপকূলবর্তী অংশটাকে বলা হয় উপকূলবর্তী এরিয়া বা কোস্টাল লাইন কিন্তু বলা হয়। বোঝা গেল? তো এই সব সম্পর্কে আমাদের জানতে হবে, পড়তে হবে। এবার দেখো কি বলছে, উপকূলীয় সমভূমি অঞ্চলকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে ভাগ করতে পারি? দুটি ভাগে। একটা হচ্ছে কি পশ্চিম উপকূলের সমভূমি, আর একটা হচ্ছে পূর্ব উপকূলের সমভূমি। একটা কি পশ্চিম উপকূল, আর একটা পূর্ব উপকূল। বোঝা গেল? এবার প্রথমে যেটা দেখব পশ্চিম উপকূলের সমভূমি, মানে পিছনেরটা আমরা দেখব। এবার দেখো কী বলছে, উত্তরে কচ্ছের রান থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত অঞ্চল জুড়ে আমাদের পশ্চিম উপকূলের সমভূমি বিস্তৃত। বোঝা গেল? এখান থেকে আমরা যদি শুরু করি, এই জায়গায় কচ্ছের রান থেকে যদি আমরা শুরু করি, এই কন্যাকুমারী অন্তরীপ পর্যন্ত যেই সমভূমিটা রয়েছে এটাকে আমরা বলবো পশ্চিম উপকূলের সমভূমি। দেখো এই পশ্চিম উপকূলের সমভূমি অঞ্চলকে আমরা আবার চারটি ভাগে ভাগ করব। কয়টি ভাগে ভাগ করব? এই অংশটাকে আমরা চারটা ভাগে ভাগ করব। বোঝা গেল? এই চারটি ভাগ কিন্তু আমরা এখন দেখে নেব। প্রথমে হচ্ছে গুজরাটের উপকূল সমভূমি। কি উপকূলের সমভূমি? প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত ধরো, এটা গুজরাট উপকূলের সমভূমি। দেখো কি বলছে, গুজরাট উপকূলের সমভূমিটা উত্তরে কচ্ছ এবং কাথিয়াবাড় থেকে দক্ষিণের মহারাষ্ট্র পর্যন্ত বা উত্তর সীমা পর্যন্ত এই উপকূল সমভূমিটা রয়েছে। এটা কিন্তু আমরা যদি দেখি ভারতের যে উপকূল সমভূমিটা রয়েছে তার মধ্যে আমরা যদি দেখি সবথেকে বড় উপকূল রেখা রয়েছে আমাদের এই গুজরাটে। কোথায় রয়েছে? গুজরাটে। এরপরে দেখো কোঙ্কণ উপকূল সমভূমি, মহারাষ্ট্রের উত্তর সীমা অর্থাৎ সুরাটের কিছুটা দক্ষিণ থেকে গোয়া পর্যন্ত উপকূলীয় সমভূমি রয়েছে, মানে কোঙ্কণ উপকূলীয় সমভূমি রয়েছে। আমরা যদি দেখি এই জায়গা থেকে এই জায়গায় আমরা এই জায়গায় দেখলাম আমরা কি গুজরাট উপকূল। এবার দেখো এই পর্যন্ত দেখো এটা হচ্ছে মহারাষ্ট্র উপকূল বা আমরা বলতে পারি কোঙ্কণ উপকূল। কি উপকূল? কোঙ্কণ উপকূল। বোঝা গেল? কি বললাম? কোঙ্কণ উপকূল। এরপরে দেখো নিচেরটা হচ্ছে কর্ণাটক উপকূল, গোয়ার দক্ষিণে কারওয়ার উপকূল থেকে কান্নাড় পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে আমরা বলবো কর্ণাটক উপকূল, এবং তার নিচের অংশটাকে কি বলবো? মালাবার উপকূলের সমভূমি। মালাবার বলতে কেরালা উপকূলের যে সমভূমিটা রয়েছে সেটাকে আমরা মালাবার উপকূল বলবো। আর এই মালাবার উপকূল থেকে কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় দেয়। দেখো কান্নাড় থেকে একেবারে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত মালাবার উপকূল কিন্তু সমভূমি রয়েছে। তাহলে আমরা কি দেখব?
এই পর্যন্ত এটা হচ্ছে মালাবার উপকূল, মানে কেরালা উপকূলকে মালাবার উপকূল বলে, কর্ণাটক উপকূলকে কর্ণাটক, আর মহারাষ্ট্র উপকূলকে কোঙ্কণ উপকূল কিন্তু বলা হয়। তো 4টা উপকূল গেল আমাদের। অ্যাকচুয়ালি আমাদের এদিকে 5টা উপকূল হয়, গোয়া উপকূল রয়েছে, কিন্তু সেইভাবে ধরা হয় না। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, পূর্ব উপকূলের সমভূমি। পূর্ব দিক কোনটা? এবার কন্যাকুমারীর থেকে আমরা যদি শুরু করি, আমাদের এই যে অংশটা এটাকে বলা হয় পূর্ব উপকূল। ঠিক আছে, এবার এই পূর্ব উপকূলের মোট যদি আমরা দেখি, টোটাল হচ্ছে 4টা রাজ্য রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আর এদিকে কী বললাম, কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট। বোঝা গেল টোটাল 5টা, এদিকে 4টা, 9টা রাজ্যের উপর দিয়ে কিন্তু আমাদের এই উপকূল রেখা গেছে। এবার যদি দেখি এই উপকূল রেখার বিস্তার কত, যদি আমরা মূল ভূখণ্ড দেখি, এটা হচ্ছে আমাদের মূল ভূখণ্ডের মধ্যে ধরা হচ্ছে, এটা কি মূল ভূখণ্ডের মধ্যে ধরা হচ্ছে, তাহলে হচ্ছে 6100 কিলোমিটার। কতশো কিলোমিটার? 6100 কিলোমিটার। এবার যদি আমরা এখানে আমাদের লাক্ষাদ্বীপ রয়েছে, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, তাহলে যদি আমরা টোটাল ধরি, মোট উপকূলের সমভূমি ধরি, তাহলে 7516.6 কিলোমিটার কিন্তু রয়েছে উপকূল রেখার দৈর্ঘ্য। তাহলে যদি কি বলা হলো, যদি মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য তোমাদের চায় তাহলে 6100 কিলোমিটার, কি বললাম 6100 কিলোমিটার। আর যদি চায় যে টোটাল হলে 7516.6 কিলোমিটার। বোঝা গেল? এবার দেখো পূর্ব উপকূলটা দেখে নিই। এই উপকূল পশ্চিম উপকূল অপেক্ষা বেশি প্রশস্ত। উত্তর থেকে দক্ষিণে এই সমভূমিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তর সরকার উপকূল আর একটা হচ্ছে করমণ্ডল উপকূল। বোঝা গেল? এবার এটা আমি মুছে দিই, মুছে দিয়ে তোমাদের দেখে দিচ্ছি যে কোনটাকে করমণ্ডল বলছে এবং কোনটাকে উত্তর সরকার উপকূল বলছে। এবার দেখো আমরা যদি দেখি, বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূলকে পশ্চিমবঙ্গ উপকূল বলা হয়, উড়িষ্যা উপকূলকে আমরা বলতে পারি উৎকল উপকূল। কি উপকূল? উৎকল উপকূল। আর অন্ধ্র উপকূলকে, অন্ধ্রপ্রদেশের উপকূলকে অন্ধ্র উপকূল বলা হয়। এবার দেখো এই উৎকল উপকূল আর অন্ধ্র উপকূল মিলে নাম নিল উত্তর সরকার উপকূল। দুজনে মার্চ হয়ে নিল কি উত্তর সরকার উপকূল। বোঝা গেল? আর নিচের যে অংশটা রয়েছে তামিলনাড়ু রাজ্যে, সেটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল। ওকে, করমণ্ডল উপকূল। তো দেখো উত্তর সরকার উপকূল কি বলছে, এই উপকূল উত্তরের সুবর্ণরেখা নদী মোহনা থেকে আমরা যদি দেখি দক্ষিণে কৃষ্ণা নদী মোহনা পর্যন্ত এই উত্তর সরকার উপকূল কিন্তু বিস্তার লাভ করেছে। আর করমণ্ডল উপকূল কি বলছে, কৃষ্ণ নদীর, অ্যাকচুয়ালি কৃষ্ণা হয় বা কৃষ্ণ হয়, কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারী পর্যন্ত পূর্বে এই উপকূল কিন্তু বিস্তার লাভ করেছে। এবার যদি দেখো এই যে করমণ্ডল উপকূল রয়েছে, এখানে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়। এই করমণ্ডল উপকূলে কি হয়, বছরে কিন্তু 2বার বৃষ্টিপাত হয়। বোঝা গেল? তার জন্য এটি বিশেষ করে ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে দেখো কি নাম, আমাদের লাস্ট যে পয়েন্টে রয়েছে ভারতীয় দ্বীপপুঞ্জ। দেখো এখানে আমাদের দ্বীপপুঞ্জ রয়েছে লাক্ষাদ্বীপ, আর এখানে কি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। বোঝা গেল? লাক্ষাদ্বীপ আর কি রয়েছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো কি বলছে, ভারতীয় দ্বীপপুঞ্জ মোটামুটি 2টি ভাগে বিভক্ত। একটা কি রয়েছে বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ। দেখো বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা অ্যাকচুয়ালি আমাদের বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ। কি বলছে, বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপগুলির মধ্যে আন্দামান ও নিকোবর 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। আমরা যদি দেখি এই জায়গাটায় আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জটা, এটা আন্দামান, নিচেটা হচ্ছে নিকোবর, এটা 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কিন্তু বিচ্ছিন্ন। ঠিক আছে, দ্বীপপুঞ্জ প্রধান। আর ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট, নিকোবরে কিন্তু অবস্থিত। আমরা যদি দেখি এই যে নিকোবর রয়েছে, এখানে আমাদের ভারতের শেষতম বিন্দু ইন্দিরা পয়েন্ট বা ইন্দিরা কল রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি এই যে আন্দামান নিকোবরটা রয়েছে, এই গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানকে আবার পৃথক করেছে ডানকান প্যাসেজ দ্বারা। বোঝা গেল? কি বললাম, গ্রেট আন্দামান মানে বড় আন্দামান এবং ছোট আন্দামানকে আবার পৃথক করেছে কে, ডানকান প্যাসেজ। আর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কে, 10 ডিগ্রি চ্যানেল। পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের এর আগে ক্লাসে কিন্তু আমি এটাই
করিয়েছিলাম। এর আগে ক্লাসে বলতে আমাদের কোন ক্লাসটি, ভারতের ভৌগোলিক পরিচিতি, যে আমাদের প্রথম ইতিহাসের ক্লাস ভূগোলের ক্লাসটি হয়েছিল। তোমরা যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিবে। এছাড়াও তোমাদের জন্য আরেকটি ইনফরমেশন রয়েছে, ঠিক আছে। আমাদের কিন্তু পেইড কার্গিল ব্যাচ চলছে, কার্গিল পেইড ব্যাচ চলছে কিন্তু। সেখানে তোমরা তো যে এই কার্গিল ব্যাচটা কি পারচেস যদি করতে চাও, তাহলে আমি তোমাদের একটা নাম্বার দিচ্ছি, অবশ্যই তোমরা সেই নাম্বারটা লিখে নাও, 9547511660। এই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো। 599 টাকায় আমাদের 8 মাসের কোর্স কিন্তু চলছে। 599 টাকা অলরেডি আমরা রেখেছি শুধুমাত্র তোমাদের জন্য। যারা তোমরা পারচেস করতে চাও তারা অবশ্যই কিন্তু করতে পারো। প্রত্যেক দিন সপ্তাহে 7 দিনেই বলতে পারেন যে আমাদের ক্লাস হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত কিন্তু ক্লাস চলছে, ঠিক আছে। 9টা 9:30 অবধি কিন্তু ক্লাস চলছে। তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই নিচের দেওয়া নাম্বারে কিন্তু আমাদের কন্ট্যাক্ট করবে। এছাড়াও আমাদের বাংলা ডিফেন্স একাডেমি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও কিন্তু তোমরা যুক্ত হতে পারো। এছাড়াও আমাদের কি রয়েছে, 5-এর পাঠশালা ওয়েবসাইট রয়েছে, সেখানেও তোমরা যুক্ত হয়ে ফ্রিতে মক টেস্ট দিতে পারো কিন্তু তোমরা, ঠিক আছে। তো দেখো নেক্সট আমরা দেখে নিই। এবার যদি বলি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আমাদের রাজধানী কী ছিল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমাদের রাজধানী ছিল পোর্ট ব্লেয়ার, ঠিক আছে। কি বললাম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী ছিল কি, পোর্ট ব্লেয়ার। এবং এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের 2টি আগ্নেয়গিরি রয়েছে, একটা হচ্ছে ব্যারেন আর একটার নাম হচ্ছে নারকন্ডাম। বোঝা গেল। এবার দেখো আরব সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ হলো আমিনদ্বীপী ও লাক্ষাদ্বীপ, মিনিকয় দ্বীপপুঞ্জ, এদের একসঙ্গে আমরা লাক্ষাদ্বীপ বলতে পারি। অ্যাকচুয়ালি লাক্ষাদ্বীপ হলো কি, কয়েকটি প্রবাল গঠিত দ্বীপ। অ্যাকচুয়ালি সমুদ্রের বুকে অগণিত প্রবাল কীটের দেহ সঞ্চিত হয়ে এই দ্বীপটি কিন্তু নিয়েছে। আর আমরা যদি দেখি লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি। বোঝা গেল, লাক্ষাদ্বীপের রাজধানী কি, কাভারাত্তি। এখানে 8 ডিগ্রি চ্যানেল 9 ডিগ্রি চ্যানেল কিন্তু রয়েছে, ঠিক আছে। এর আগের ক্লাসে আমি সেগুলো তোমাদের করিয়ে দিয়েছি। এবার দেখো আমাদের যে ভারতের ভূপ্রকৃতি ক্লাসটা ক্লাস দুটো কমপ্লিট হলো। এর আগের দিনও ক্লাস 1 করিয়েছি, আজকে ক্লাস 2 করাচ্ছি। তো এই যে কনসেপচুয়াল ক্লাসগুলো গেল, এই কনসেপচুয়াল ক্লাস থেকে তোমাদের যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে তোমাদের বলছি। হ্যাঁ, দেখো কি রয়েছে, মালাবার দ্বীপপুঞ্জের মালাবার উপকূলের বালিয়াড়িগুলোকে কী নামে পরিচিত, মালাবার উপকূলের কয়াল, টেরিস, বারখান, তির্যক বালিয়াড়ি। তো অ্যাকচুয়ালি মালাবার উপকূলের বালিয়াড়িগুলো কী নামে পরিচিত, অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। বালিয়াড়ি বলছে না, আর টেরিস হবে। আর যদি বলা হয় হ্রদ বলতো তাহলে কিন্তু কয়াল হয়ে যেত। আর বারখান কোথায় দেখা যায়, বারখান আমরা যদি দেখি মরুভূমি অঞ্চলে। তির্যক বালিয়াড়িও দেখা যায় মরুভূমি অঞ্চলে, আর বারখানও কোথায় দেখা যায়, মরুভূমি অঞ্চলে, থর মরুভূমিতে আমাদের দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কলসুবাই, অমরকণ্টক, ধূপগড়, দোদাবেতা। তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, ধূপগড়। কলসুবাই কি হবে, পশ্চিমঘাট, তাই তো। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই কলসুবাই। অমরকণ্টক কী হবে, মহাকাল পর্বতের। আর দোদাবেতা কী হবে, দোদাবেতা হচ্ছে নীলগিরির। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। বোঝা গেল। ওকে, নেক্সট চলো, লাক্ষাদ্বীপ হলো কি হচ্ছে, প্রবাল দ্বীপ, মালভূমির অংশ, আগ্নেয় দ্বীপ, উপরে কোনোটি নয়। তো লাক্ষাদ্বীপ এখনই বললাম, অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। প্রবাল কিটস দ্বারা, প্রবাল কিটসের দেহ সঞ্চিত হয়ে এই দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে। ওকে, নেক্সট দেখো, কাশ্মীর উপত্যকা যে 2টি পর্বতের মাঝে অবস্থিত। এর আগের ক্লাসে আমি করিয়েছি কাশ্মীর উপত্যকা, লাদাখ করলে পীরবাজার ও জাস্কার, জাস্কার ও লাদাখ, কারাকোরাম ও লাদাখ। অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, পীরবাজার এবং জাস্কার। আমরা যদি দেখি পীরবাজার নিচের মধ্যে অবস্থিত আর জাস্কার তার উপরে অবস্থিত, জাস্কারের উপরে লাদাখ অবস্থিত, লাদাখের উপরে যদি আমরা দেখি কারাকোরাম পর্বতশ্রেণীও কিন্তু অবস্থিত। কি বললাম তাহলে, প্রথমে রয়েছে কারাকোরাম, যেখানে আমাদের সর্বোচ্চ শৃঙ্গ K2 রয়েছে, K2 বা গডউইনস্টিন, যার উচ্চতা আমরা জানি যে 8611 মিটার। আর এখানে আমাদের কি রয়েছে, সিয়াচেন হিমবাহ রয়েছে, তাই না। আর এখানেই আমাদের ভারত এবং চীনের মধ্যে সিয়াচেনের যুদ্ধ হয়েছিল 1962-তে। তারপরে কি রয়েছে, লাদাখ, ভারতের বৃহত্তম হচ্ছে মালভূমি রয়েছে। তারপর কি বললাম, তারপর রয়েছে আমাদের জাস্কার রয়েছে, এবং তার নিচে রয়েছে আমাদের কি
আমাদের পীরপাঞ্জাল রয়েছে। আর এটাকেই আমরা কি বলবো, এই উপত্যকাগুলোকে নিয়েই আমাদের এই কাশ্মীর উপত্যকা কিন্তু গড়ে উঠেছে। বোঝা গেল? নেক্সট চলো কি রয়েছে। ভারতীয় মরু অঞ্চলের প্রধান নদীটির নাম কি বললাম? ভারতে মরু অঞ্চলের প্রধান নদীটির নাম এর আগে ক্লাসে আমরা পড়েছিলাম চম্বল, পেন্নার, লুনি, সম্বর। তো আমরা যদি দেখি সঠিক অ্যান্সার সি, লুনি। দেখো লুনি একটি আমাদের কি অন্তঃবাহিনী নদী। লুনি আমাদের একটি কি অন্তঃবাহিনী নদী। যে নদী একই দেশের মধ্যে উৎপত্তি লাভ করে এবং সেই দেশে বিলীন হয়ে যায় তাকে আমরা অন্তঃবাহিনী নদী বলি। নেক্সট দেখো, তাপ্তি নদীর উৎপত্তিস্থল হলো অপশন এ মুলতাই উচ্চভূমি, মহাবালেশ্বর শৃঙ্গ, মেবারের পাহাড়, অমরকণ্টক শৃঙ্গ। তাপ্তি নদী অপশন নাম্বার কী হবে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার, মুলতাই উচ্চভূমি। এটা আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা দেখি মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট দেখো, চুম্বী উপত্যকা কোন দুটি জায়গার সীমানা অবস্থিত? চুম্বী উপত্যকা বিহার ও নেপাল, নেপাল এবং সিকিম, সিকিম ও ভুটান, ভুটান ও অরুণাচল প্রদেশ। অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, সিকিম ও ভুটান। এই দুটির মাঝখানে আমাদের কি চুম্বী উপত্যকা অবস্থিত। অ্যাকচুয়ালি চুম্বী উপত্যকা দিয়ে আমরা যদি তিব্বতে যাওয়ার রাস্তা রয়েছে। নিম্নলিখিত কোন রাজ্যের সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? সহ্যাদ্রি, সহ্যাদ্রি রয়েছে, হিমালয়াদ্রি রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং রাজস্থান। তো এখানে বলছে কি কোন রাজ্যের কথা বলছে? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, মহারাষ্ট্র। দেখো মহারাষ্ট্রের মধ্যে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে। এই পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কিন্তু সহ্যাদ্রি। আর এই মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গের নাম কলসুবাই। আর যদি আমরা বলি সহ্যাদ্রির পর্বতমালার উচ্চতম শৃঙ্গের নাম, সেটাও কিন্তু কলসুবাই হবে। ঠিক আছে, নেক্সট দেখো, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালাকে নিচে কোন পর্বতমালার সঙ্গে যুক্ত হয়েছে? পূর্বঘাট পশ্চিমঘাটকে কে যুক্ত করেছে? অপশনগুলো দেখে নেই, নীলগিরি, কারাকোরাম, আনাইমালাই, অমরকণ্টক। অপশন নম্বর এ আমরা সকলেই জানি নীলগিরি, যার উচ্চতম শৃঙ্গের নাম কি দোদাবেতা, তাই তো? চলো নেক্সট, ভারতের বৃহত্তম হিমবাহটির নাম কি? কিছুক্ষণ আগেই বললাম, হিসপার, বল্টারো, সিয়াচেন, বিয়াফো। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশন নম্বর সি, সিয়াচেন। 76 কিলোমিটার দীর্ঘ আমাদের এই হিমবাহটি, এবং এই হিমবাহের উপরেই আমাদের যুদ্ধ হয়েছিল 1962 ভারত এবং চীনের মধ্যে, এবং চীন এই যুদ্ধে জয়লাভ করেছিল এবং আমরা পরাজিত হয়েছিলাম। আর এই সিয়াচেন হচ্ছে ভারতের কি দীর্ঘতম হিমবাহ। আর এটি হলো পৃথিবীর আমরা যদি দেখি সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র। বোঝা গেল? নেক্সট দেখো, চিল্কা ও কোলেরুর হ্রদের মধ্যবর্তী উপকূলীয় সমভূমি নিচে কী নামে পরিচিত? অপশনগুলো দেখে নিই, উৎকল সমভূমি, কোঙ্কণ সমভূমি, অন্ধ্র সমভূমি, মালাবার সমভূমি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? উৎকল সমভূমি, তাই না? উড়িষ্যা রাজ্যের উপকূলকে আমরা বলি উৎকল সমভূমি। এটি অ্যাকচুয়ালি চিল্কা এবং কোলেরু মানে অন্ধ্রপ্রদেশে যে রয়েছে এইটুকুর মাঝখানে অংশকে আমরা বলবো উৎকল সমভূমি। আজকে লাস্ট প্রশ্ন দেখো কী রয়েছে, ভারতের তুলা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল কোনটি? অপশন দেখে নিই, ব্রহ্মপুত্র উপত্যকা, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, ডেকান ট্রাপ অঞ্চল, কচ্ছের রান। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? তুলা চাষের জন্য, তাই তো? অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, ডেকান ট্রাপ অঞ্চল। ডেকান ট্রাপ বলতে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। এবার দেখি যদি দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের কথা বলা হচ্ছে যেহেতু, তো দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল আমাদের কি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুন মৃত্তিকা, এবং রেগুন মৃত্তিকায় আমরা জানি যে সবথেকে বেশি তুলা বা কার্পাস চাষ সবথেকে ভালো হয়। বোঝা গেল? তো দেখো এই ছিল আজকে আমাদের যে ভারতের ভূপ্রকৃতির সেকেন্ড ক্লাসটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।